আমরা এর আগে কি জানলাম? স্নেলের সূত্র, ঠিক আছে? মানে আলোর প্রতিসরণ সূত্রটাকে কি বললাম আমরা? স্নেলের সূত্র। কি সূত্রটা কি বললাম? যে দুটি নির্দিষ্ট মাধ্যমে একটু নির্দিষ্ট মানের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হয়? সর্বদা ধ্রুবক হয়। ঠিক আছে? তার মানে ওখান থেকে এই গাণিতিক রূপটা যদি তুমি এভাবে লিখো, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু হচ্ছে কত? তোমার ধ্রুবক। আর এই ধ্রুবককে আমরা কি দিয়ে লিখি? ডিনোট করি মিউ দিয়ে। ঠিক আছে? তো আমরা এই দুটো হচ্ছে রেশিওর অনুপাতটাই হচ্ছে তোমার মিউ। এই মিউটা হচ্ছে কি প্রথম মোডের সাপেক্ষে যখন যে লাইটটা পড়ছিল মনে আছে আগের চিত্রগুলো, এই যে লাইটটা পড়তেছে এটা হচ্ছে প্রথম মাধ্যম, এটা হচ্ছে তোমার দ্বিতীয় মাধ্যম, এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তো লাইট যাওয়ার তো কথা এইভাবে, রশ্মিটা এইভাবে যাবে, কিন্তু লাগে কি অবিলম্বের দিকে বেঁকে আছে, তাই না? তো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের এটাকে মিউটাকে বলা হয় কি পরম প্রতিসরাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলা হয়। ঠিক আছে? রিফ্র্যাক্টিভ ইনডেক্স, পরম প্রতিসরাঙ্ক মনে রাখবেন। এই যে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবক তোমার কি কি বিষয়ের উপরে ডিপেন্ডেন্ট করে আমাদেরকে জানতে হবে। তো মিউ কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রশ্ন হচ্ছে এটা, কি কি বিষয়ের উপরে নির্ভর করে আসে প্রশ্ন এগুলো। ঠিক আছে? তো কি কি বিষয়ের উপর নির্ভর করে আমরা দেখে নিচ্ছি। এক নম্বর হচ্ছে কি মাধ্যম দুটির প্রকৃতির উপর নির্ভর করে, মানে কোন মাধ্যম থেকে আলো কোন মাধ্যমে তোমার প্রতিষ্ঠিত হচ্ছে বা আপতিত হচ্ছে সের উপর ডিপেন্ডেন্ট করা হচ্ছে তোমার কি মিউটা। তো মাধ্যম দুটির প্রকৃতি, তাহলে মাধ্যম দুটি কি হচ্ছে কি মাধ্যম দুটির প্রকৃতির উপর ডিপেন্ড করে, যে তোমার লাইটটা হচ্ছে লঘু থেকে ঘনতে যাচ্ছে না ঘন থেকে লঘুতে যাচ্ছে, তার উপর ডিপেন্ডেন্ট করা হচ্ছে তোমার মিউ, প্রকৃতির উপর নির্ভর করে। ওকে, এটা একটা হলো। দুই নম্বর হচ্ছে কি রোমাঞ্চ বর্ণের উপর, কিসের? আলোর বর্ণের উপর ডিপেন্ডেন্ট করে। কোন মাধ্যমে আলোর বর্ণটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে সেটা একটা ডিপেন্ডেন্ট করছে। তারপর হচ্ছে তুমি কোন বর্ণের আলো ফেলছো। ঠিক আছে? বেনিয়া সহকালে যে লাইটগুলো আছে 7টা কালার, 7টার মধ্যে কোনটা ফেলছো, তো আলোর বর্ণের উপরও ডিপেন্ডেন্ট করে। ঠিক আছে? আলোর বর্ণের উপর তোমাকে যদি বলে কি কিসের উপর ডিপেন্ডেন্ট করে না পরম প্রতিসরাঙ্ক, তাহলে তোমাকে বলতে হবে কি পরম প্রতিসরাঙ্ক বা মিউ আপতন কোণের উপর ডিপেন্ডেন্ট করে না, কত আপতন কোণে তুমি ফেলছো সেটার উপর ডিপেন্ডেন্ট করে না, আপতন কোণের উপর ডিপেন্ডেন্ট করে না, উপর নির্ভর করে না। ঠিক আছে? এইগুলো যেন একটা এগুলো শর্ট কোশ্চেন আছে, নির্ভর করে না। তাহলে মিউ কি কি বিষয়ের উপর নির্ভর করে? সেটা হচ্ছে মাধ্যম দুটির প্রকৃতির উপর নির্ভর করে এবং আলোর বর্ণের উপর নির্ভর করে, কিন্তু আপতন কোণের উপর নির্ভর করে না। কত ডিগ্রি আপতন কোণে তুমি করছো সেটার উপরে ডিপেন্ডেন্ট কিন্তু আমাদের মিউ করে না, পরম প্রতিসরাঙ্ক করে না। এই তিনখানা মনে রাখবে বিষয়। ঠিক আছে? কিন্তু এটা মনে রাখবে, কিন্তু যদি লম্ব আপতনের ক্ষেত্রে হয়, লম্ব আপতন কোণের ক্ষেত্রে যদি হয়, লম্ব আপতনের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, লম্ব আপতন যদি ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু তোমার এই সাইন আই বাই সাইন আর সূত্রটি কিন্তু আর প্রযোজ্য হবে না। ঠিক আছে? মিউ এটা কিন্তু আর প্রযোজ্য হবে না, এটা মনে রাখবে। কোন কোন ক্ষেত্রে? লম্ব আপতনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। কার সূত্র প্রযোজ্য না? স্নেলের সূত্র। এটা পরীক্ষাতে আছে, তোমরা মনে রাখবে স্নেলের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য না? লম্ব আপতনের ক্ষেত্রে। ওকে, সেক্ষেত্রে কিন্তু সাইন আই বাই সাইন আর প্রযোজ্য হবে না। কেন হবে না? যদি যদি ধরো লম্ব আপতন হচ্ছে, তার মানে আই ইকুয়ালস টু কত হবে? 0 হবে। আর আই 0 হলে আর ইকুয়ালস টু কত হবে? 0 হবে। ওকে, আপতন কোণ ধরো 0, তাহলে প্রতিফলন প্রতিসরিত রশ্মিটাও 0 আসবে। আপাতত রশ্মি যদি 0 হয়, 0 অ্যাঙ্গেলে আসে, তাহলে এবার তুমি দেখো সাইন আর বাই সাইন আর পুটিং করো, তাহলে সাইন 0 বাই সাইন 0 ইকুয়ালস টু 0, মানে 0 বাই 0, 0 বাই 0 তো কখনো পসিবল না। ঠিক আছে? তার মানে কেন পসিবল না? কারণ এটা তো সংজ্ঞাহীন রাশি হয়ে গেল। তার মানে তুমি এখান থেকে বুঝতে পারছো, আর আমরা জানি যে প্রতিসরাঙ্ক কোনোদিন শূন্য হতে পারে না। প্রতিসরাঙ্ক, যেহেতু এটা দুটি রাশির অনুপাত তো না, মিউ তো একটা রাশির অনুপাত, তাহলে তো 0 কি করে হতে পারে? প্রতিসরাঙ্ক কখনো
জিরো হতে পারে না। প্রতিসঙ্গ জিরো যেহেতু জিরো হতে পারে না, তার মানে কি শুধু প্রযোজ্য হবে না লম্ব আবর্তনের ক্ষেত্রে? ঠিক আছে, তাহলে প্রতিসঙ্গ যদি জিরো না হয়, তাহলে প্রতিসঙ্গ যদি জিরো না হয় তাহলে প্রতিসঙ্গ কি কি হতে পারে? মিউ এর মানটা, মিউ এর মান হচ্ছে তিনটি বিষয় হতে পারে। যেমন মিউ এর মান কি কি হতে পারে? এক নম্বর, মিউ এর মান যদি গ্রেটার দেন 1 হয়, মিউ এর মান কি গ্রেটার দেন 1 হয়, তার মানে তোমাকে এটা বুঝে নিতে হবে আলো হচ্ছে কি, আলো লঘু থেকে ঘনর দিকে যাচ্ছে। কোন দিক থেকে কোন দিকে? লঘু থেকে ঘনর দিকে যাচ্ছে। এবং এটাও হচ্ছে কি, এই যে গতিবেগটা আছে, এখানে গতিবেগটা হচ্ছে, এর যদি আমি গতিবেগ তোমাকে যদি বলি লাইটের, তাহলে লঘু মাধ্যমে বেশি আর ঘন মাধ্যমে তাহলে তোমার কি কম। কিন্তু যদি তোমার দেখা যায় যে মিউ লেস দেন 1, তাহলে এর বিপরীত ঘটনা ঘটবে। তখন আলোটা হচ্ছে কি ঘন থেকে লঘুতের দিকে যাবে, ঘন থেকে লঘুর দিকে যাবে। ঠিক আছে, ঘন থেকে লঘুর দিকে যাবে। তার মানে কি এখানে তখন তো দেখছো, তখন লঘু মাধ্যম থেকে আলো ঘন মাধ্যমে যাচ্ছিল, আর লঘু মাধ্যমের গতিবেগটা হচ্ছে ঘন মাধ্যম থেকে বেশি। কিন্তু এখানে এখানে কি হচ্ছে দেখো, মানে প্রথম মাধ্যমে এখানে বেশি হচ্ছিল, এখানে দেখো ঘন থেকে যেহেতু লঘুতে যাচ্ছে, তাহলে ঘন মাধ্যমের গতিবেগটা হচ্ছে কম, লঘু মাধ্যমের বেশি। তার মানে প্রথম মাধ্যমে কম, দ্বিতীয় মাধ্যমে বেশি। ঠিক আছে, আর আমাদের যদি দেখা যায় মিউ ইকুয়ালস টু যদি 1 হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? তার মানে সেক্ষেত্রে তোমার মাধ্যমটা মাস্ট বি কি হবে? শূন্য মাধ্যম হবে। মাধ্যমটা কি হবে তাহলে? অবশ্যই শূন্য মাধ্যম। মাধ্যমটা কি হবে? অবশ্যই শূন্য মাধ্যম। ওকে, মাধ্যম শূন্য মাধ্যম। আর এখানে আলোর বেগ গতিবেগের কোনো পরিবর্তন হবে না, একটা ফিক্সড ভ্যালু থাকবে। ঠিক আছে, যেটা আমরা সি তে রিলেট করি। আর শূন্য মাধ্যম আলোর গতিবেগটা হচ্ছে ফিক্সডটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অথবা তুমি যদি সিডিএস এ লেখো তাহলে 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তিনটা বিষয়। যদি মিউ গ্রেটার দেন 1 হয়, তার মানে তুমি আলো হচ্ছে কি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে প্রতিষ্ঠিত হচ্ছে, আর সেই ক্ষেত্রে প্রথম মাধ্যমের গতিবেগ দ্বিতীয় মাধ্যম থেকে বেশি। আর মিউ লেস দেন যদি 1 হয়, এই যে ক্ষেত্রে মিউ লেস দেন যদি 1 হয়, তার মানে তুমি আলোর রশ্মি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? ঘন থেকে লঘুর দিকে। এবং এখানে প্রথম মাধ্যমের গতিবেগ দ্বিতীয় মাধ্যমের গতিবেগ থেকে কিন্তু কম। তার মানে এখানে লঘু মাধ্যমে এখানে গতিবেগটা বেশি, এখানে কম। আর মিউ ইকুয়ালস যদি 1 হয়, তাহলে মাধ্যমটা অবশ্যই কি হবে? শূন্য মাধ্যম, যেখানে আলোর গতিবেগ সর্বোচ্চ এবং একটা ফিক্সড মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, মিউ যেহেতু দুটি রাশির একটা অনুপাত হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, তার মানে কি এর কোনো একক থাকবে কি না? তাহলে মিউ এর কোনো একক আছে? একক, মাত্রা, আমি একক বলছি, তাহলে একক কি? একক যদি আমি বলি নেই। মাত্রা, একক নিয়ে তো মাত্রা কোথা থেকে পাবে? মাত্রাও নেই। ঠিক আছে, তাহলে এককও নেই, মাত্রাও নেই। এটা হচ্ছে তোমার কি একক বিহীন রাশি। আর মাত্রাও নেই, মনে রাখবে মিউ পরম প্রতিসঙ্গে কোনো একক নেই। এবার তোমাকে যদি বলে, প্রশ্ন হয় অনেক সময় যে বায়ু সাপেক্ষে, একটা প্রশ্ন ধরো লিখছি আমি, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। কত? 1.5 বলতে কি বোঝো? এবার 2 মার্কে ধরো একটা প্রশ্ন আসলো, বলতে কি বোঝো? তোমার একটা প্রশ্ন করলে পারো। ঠিক আছে, যে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে তুমি কি বুঝো? এ ধরো যদি প্রশ্ন হয়, তাহলে এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে কি, যে ধরো তুমি হলুদ বর্ণের আলো, কোন বর্ণের আলো? হলুদ বর্ণের আলো, যখন বায়ু থেকে যখন কাঁচের দিকে যাচ্ছে, কোন দিকে? যখন বায়ু থেকে কাঁচ মাধ্যমে, কোন মাধ্যমে? কাঁচ মাধ্যমে প্রবেশ করে, ঠিক আছে, কাঁচ মাধ্যমে প্রবেশ করে, তখন আপতন কোণের সাইন কি? আপতন
কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন কত হয়, এদের অনুপাতটা সাইনের অনুপাত হয় 1.5। এটাই হচ্ছে আনসার। ওকে, তাহলে হলুদ বর্ণের আলো বাইরে থেকে যখন কাচের মাধ্যমে প্রবেশ করছে, অথবা তোমাকে এইভাবে বলতে পারবা যে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করে, তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা কত হয়, 1.5 হয়। ঠিক আছে, এখানে শুধু ভ্যালুটা চেঞ্জ করানোর সময় অন্য কোনো ভ্যালু দিয়ে তোমাকে দিয়ে দিবে, 1.33 দিয়ে দিতে পারে, 1.2 দিতে পারে, যাই দেখ না কেন মেন মুদ্রা জিনিসটা তোমার ঠিক থাকবে, বাকি তুমি চেঞ্জ করে লিখে দিতে পারবে। ওকে, এভাবে প্রশ্ন হতে পারে। অথবা এই যে এই গাণিতিক রূপকে কেন্দ্র করে আমাদের ছোট ছোট অঙ্ক আছে, 2 মার্কের অঙ্ক আছে। চলো, যে দু তিনটা অঙ্ক আছে ওই অঙ্কগুলো বলো। আর ওই যে 22 সাপেক্ষে যে অঙ্কটা বলো, ওটা কত? 22 সাপেক্ষে, আচ্ছা হ্যাঁ, 22 সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক কত? প্রতিসারাঙ্ক কত বললে? √2। এই দেখো আমাকে দাও, আমি লিখি। 22 সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক কত বললে? √2। হ্যাঁ, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি, এবং তারপরে বলছে হলে 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে না, তোমাদের যাদের টুকু আছে টুকতে হবে না, তোমরা খালি অঙ্কটা দেখে নাও কিভাবে করছি। প্রতিসরণের ক্ষেত্রে ঠিক আছে, চুক্তিগুণ কত হবে, তাই তো? প্রতিসরণের ক্ষেত্রে চুক্তিগুণ কত হবে, এটা আমাকে বলছে। তাহলে প্রথমে আচ্ছা সলিউশন বের করছি, দেখি কি আছে সলিউশনে। প্রথমে বলছে আমাদের কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, মি এর মান হচ্ছে √2 দেওয়া আছে। ওকে, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ দেওয়া আছে, আপতন কোণকে আমরা আই দিয়ে ইউনিট করি, কত ডিগ্রি আছে, 45 ডিগ্রি। ওকে, বলে প্রতিসরণের ক্ষেত্রে এই যে দেখো, তার মানে আর এর মানটা কত চেয়েছে আগে। ওকে, তাহলে আমরা এখান থেকে আগে আমরা জানি sin i বাই sin r ইকুয়ালস টু মিউ, জানি এটা আমরা। sin i এর মান কত বলেছে, 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি বাই sin r, sin r এর মান আমরা জানি না, sin r রেখে দিলাম, ইকুয়ালস টু √2, ইকুয়ালস টু কত, √2। চলো ক্যালকুলেশন করো, sin 45 ডিগ্রি মান কত বলো, 1/√2, তাহলে হচ্ছে 1/√2। আর এখানে আমাদের sin r তো আছে, ইকুয়ালস টু কত, √2, তাই না? ইকুয়ালস টু কত, √2। আচ্ছা, এবার দেখো কি হচ্ছে, এখানে কিছু নেই, মান কত আছে, 1 আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে হচ্ছে এই √2 দিয়ে গুণ করলে 2 হলো, sin r ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে sin r ইকুয়ালস টু হচ্ছে 1/2। sin কত ডিগ্রি মান, 1/2, sin 30, তাহলে sin 30 ডিগ্রি। ওকে, তাহলে sin কেটে দাও, তাহলে r এর মান তুমি কত পেলে, 30 ডিগ্রি। কত ডিগ্রি পেলে, 30 ডিগ্রি। আচ্ছা তোমার বলো আপতন কোণ কত ছিল, 45 ডিগ্রি, আর প্রতিসরণ কোণ কত পেলে, 30 ডিগ্রি। তাহলে চুক্তি কতটা ঘটলো, চুক্তি ঘটলো ডেল্টা ইকুয়ালস টু, যেহেতু লঘু মাধ্যম থেকে যাচ্ছে বায়ু সাপেক্ষে গতি, তাহলে আমরা জানি আইটা বড় হয় এই ক্ষেত্রে, আর আরটা কি হয়, ছোট হয়। আগের ভিডিওতে আমার বলা আছে, ওকে দেখে নেবে আগের ভিডিও যারা না বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আই এর মান কত ডিগ্রি, 45 ডিগ্রি, মাইনাস আর এর মান কত বের করলাম আমরা, 30 ডিগ্রি, তাহলে চুক্তি কতটা ঘটলো, 15 ডিগ্রি। এইটুকু আনসার, এইটুকু 3 নম্বর পেয়ে যাওয়ার মাধ্যমে। ঠিক আছে, এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো আছে, 3 মার্কের আছে, কিচ্ছু নাই এগুলো। দেখো বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, লিখলাম,
আর আপাতন কোণ দেওয়া আছে 45 ডিগ্রি দেওয়া আছে, প্রতিসরণের ক্ষেত্রে বলেছে প্রতিসরণ কোণটা আমাদের বের করতে হবে। আমরা জানি সেলের সূত্র আছে sin a বাই sin r ইকুয়ালস টু মিউ, মানটা বসালাম, জাস্ট ক্যালকুলেশন করে আর মান পেয়ে গেলাম। আমরা এখন চ্যুতিকোণ সমান সমান জানি, যদি বায়ু থেকে লঘুতে যায়, লঘু থেকে যদি ঘনতে যায় তাহলে তার ক্ষেত্রে আই কোণটা বড় হয় আর আরটা ছোট হয়। পুটিং করলাম, ধরো পেলাম না 15 ডিগ্রি, এটা হচ্ছে আনসার। আচ্ছা, আরেকটা আছে তো, ওটাও করে দিচ্ছি। হলো, বুঝতে পারলে? নেক্সট আরেকটা কি আছে, আরেকটা আছে বলছে তোমার, একটি আলোক রশ্মি কাচের উপর 45 ডিগ্রি কোণে আবদ্ধ হয়ে 30 ডিগ্রি কোণে, আচ্ছা 45 ডিগ্রিতে আবদ্ধ হলো আর 30 ডিগ্রি কোণে প্রতিসরিত হলো, তো কাচের প্রতিসরণ কত? এটা তো আরো সোজা হয়ে গেল, 2 নম্বরটা তো আরো সোজা, এটা পারেনি। বলেছে আপতন কোণ কত ডিগ্রিতে বলছে আর প্রতিসরণ কোণ কত ডিগ্রি বলছে, এগুলো দুটোই মান দেওয়া আছে। আর একটা দেওয়া আছে তোমার 45 ডিগ্রি, একটা 30, এটা তো সোজা, 45 ডিগ্রি আর একটা দেওয়া আছে 30 ডিগ্রি। এবার বলছে প্রতিসরণটা কত, মি ইকুয়ালস টু কত, তো সোজা গেল না। মি ইকুয়ালস টু আমরা কি জানি, sin i বাই sin r। ঠিক আছে, বসো। আর এর মান কত বলা আছে, 45 ডিগ্রি, তাহলে sin 45 ডিগ্রি বাই sin 30 ডিগ্রি। sin 45 এর মান হচ্ছে 1/√2, sin 30 এর মান হচ্ছে 1/2, ইকুয়ালস টু হচ্ছে 1/√2, আর এটা 2 এর উপরে নিচে 1। এই √2 কে দুবার লিখো, এই 2টাকে √2 লিখতে পারি, নিচে √2 কেটে দাও, আনসার কত, √2 অথবা 1.414, এইভাবে লিখতে পারো আনসার। তো ইজি অঙ্ক এটা, ঠিক আছে, করে নাও। হ্যাঁ, আপাতন কোণের মান দেওয়া আছে বায়ু সাপেক্ষে এবং প্রতিসরণ কোণ মান দেওয়া আছে, তাহলে কাজ মাধ্যমে তোমার প্রতিসরণ কোণটা কত হবে, প্রতিসরণ কোণ দেওয়া আছে, আপাতন কোণ দেওয়া আছে, প্রতিসরণ কোণটা কত হবে। সূত্র তো আমাদের জানা আছে, সেলের সূত্র অনুসারে করে নাও। ঠিক আছে, ঠিক আছে, এটুকুই করো।